তখন ছিল গভীর রাত, আবার বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল। আমি খাওয়া দাওয়া শেষ করে জানালার পাশে গিয়ে বৃষ্টি দেখছিলাম। ঠিক সেই সময় আনুশকাও আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলো। কিছুক্ষণ পর ওর দাদি এসে আমাকে বলল, বাবা আজকে বৃষ্টি থামবে না, তুমি বরং আজকে আমাদের এখানেই থেকে যাও। যদিও আমার ভিতরে ভিতরে থেকে যাওয়ার ইচ্ছা, তারপরও উপরে বললাম, না দাদি, বৃষ্টি কিছুক্ষণের মধ্যে থেমে যাবে, আর থেমে গেলে আমি চলে যাব। আনুশকা দাদি তখন কিছুটা রেগে গিয়ে বলল, আমার থেকে বেশি বোঝো না, যা বলছি তাই করো, এটা আষাঢ়ের বৃষ্টি, এত সহজে থামবে না। তারপর একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ওই রুমে থেকে যাও, ওইটা আমার ছেলের রুম, ছেলে ঢাকায় থাকে, ঢাকা থেকে আসলে ওখানেই থাকে, তুমি বরং আজকে রাতটা ওখানেই থেকে যাও, সকালে চলে যেও। তারপর আমি সেই রুমে গেলাম। সেই রুমটা ঘুটঘুটে অন্ধকার ছিল। সেখানে গিয়ে আমি আবারও ভয় পেয়ে গেলাম। দেখলাম বিছানার উপর কে যেন একটা শুয়ে আছে। তারপর মোবাইলের আলো জ্বালিয়ে দেখি ওটা তো একটা কোল বালিশ। আমার এমন বুকামি দেখে আনুশকা ওদিক থেকে খিলখিল করে হাসছিল, আর তার হাসি দেখে আমার বুকামির জন্য আমি নিজেও লজ্জা পাচ্ছিলাম। যাই হোক, সেখানে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। তারপর সারাদিনে আমার সাথে যা ঘটেছিল সেগুলোই ভাবতে লাগলাম। পরক্ষণে এবার মনে মনে ভাবলাম, আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে যদি আমার সাথে এমনটা না ঘটতো, তাহলে আনুশকার সাথে আমার কখনোই দেখা হতো না। এত সুন্দর একটা মেয়েকে আমার কখনো দেখাই হতো না। এভাবে ভাবতে ভাবতে রাত 3টা বেজে গেছে। ঠিক সেই সময় আমার শরীরে একটা হাতের স্পর্শ পেলাম, অনেক ঠান্ডা একটা হাত। এই হাতের স্পর্শ পাওয়ার পর আমার শরীর একদম ভয়ে শীতল হয়ে গেল। ঠিক তখনই চিৎকার দিয়ে ফেলবো অমনি আনুশকা আমার মুখ ছাপিয়ে ধরে বলল, চিৎকার দেবেন না, চিৎকার দিলে দাদি উঠে যাবে, চলুন আজকে আমরা দুজনেই বৃষ্টিতে ভিজি। আমি ওর কথা শুনে কিছুটা অবাক হলাম, আবার মনে মনে তো এটাই চেয়েছিলাম। তারপর আমি উপরে বললাম, এত রাতে ভিজবো বৃষ্টিতে? তখন সে আমাকে বলল, বৃষ্টিতে ভিজার আবার রাত দিন কি, যখন ভিজবো তখনই তো মজা। যাই হোক, তখন আমরা দুজনেই বাইরে চলে গেলাম, আর বাইরে যাওয়ার পর বৃষ্টিতে ভিজতে লাগলাম। দূরে দু একটা বাস পড়ছিল, আবার প্রচন্ড বৃষ্টিও হচ্ছিল। আনুশকাকে তখন আমি বললাম, আচ্ছা বৃষ্টি আসলে কি তুমি এভাবে ভিজো নাকি? তখন সে বলল, আরে না, একবার ভিজেছিলাম তাই যে ঠান্ডা লেগেছিল, তারপর থেকে আর ভিজা হয়নি। আসলে আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই আপনার সাথে একটু ভিজতে ইচ্ছে করলো, আপনি আমার হাতটা ধরুন প্লিজ, কোনো সংকোচ বোধ করবেন না। আমি তখন কিছু না ভেবেই তার হাতটা ধরে ফেললাম। আমি তখন আনুশকাকে বললাম, সত্যি বলতে আমারও তোমাকে ভালো লেগে গেছে। এই বলে আমি তাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু সে আমাকে দূরে ঠেলে দিল। আনুশকাকে সরি বলে তারপর আমরা দুজন গল্প করতে করতে প্রায় বাকি রাত কাটিয়ে দিলাম। তারপর যখন আলো হয়ে আসছিল, সকাল হয়ে আসছিল, তখন আনুশকা আমাকে বলল, এবার আপনি চলে যান, একা একা যেতে পারবেন তো? তখন আমি বললাম, হ্যাঁ যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আনুশকা তখন আবার বলল, এভাবে চলে যেতে বলছি বলে অবাক হচ্ছেন? আসলে গ্রামের মানুষ তো, গ্রামের মানুষ আমাদের দুজনকে একসাথে দেখে ফেললে অনেক কিছু বলবে, সমাজ আমাকে কলঙ্ক দিবে, তাই আপনি চলে যান। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, দাদিকে বুঝিয়ে বলে দেন, তবে আমি আবার আসবো। আনুশকা তখন আমাকে বলল, যদি আসেন তাহলে দিনে নয়, রাতে আসতে হবে, কারণ গ্রামের মানুষ দিনে দেখে ফেললে সমস্যা হয়ে যাবে আমার। যাই হোক, আনুশকার প্রস্তাবটা আমার কাছে খারাপ লাগেনি, কারণ গ্রামের মানুষ দিনের বেলা একটা ছেলে আর মেয়েকে কথা বলতে দেখলে অনেক কিছু ভেবে বসে থাকে। দিনে আসলে আমি হয়তো কথাই বলতে পারবো না, তার চেয়ে বরং রাতে আসলেই আমি ওর সাথে অনেকটা গল্প করতে পারবো। তারপর আমি নানা বাড়ি চলে গেলাম। এত সকাল সকাল নানা বাড়ির মানুষ আমাকে দেখে সবাই অবাক হয়ে গেল। আমি সেদিনকার রাতের সমস্ত ঘটনা লুকিয়ে ফেললাম। নানা আমাকে জিজ্ঞেস করতে আমি বললাম, আসলে রাতের ট্রেনে এসেছি তো, ফজরের নামাজের সময় নেমেছি, তখন নেমে কোনো গাড়ি পাইনি, তাই হাঁটতে হাঁটতে আসতে হলো। আমার একটা মামাতো বোন আছে, সে আমাকে কিছুটা পছন্দ করে, কিন্তু মুখ ফুটে কখনোই বলার সাহস পায়নি। সে আমাকে কিছুটা সন্দেহ করেছিল, তবে আমি পরক্ষণে ভাবলাম চোরের মনে পুলিশের একটা ব্যাপার আছে না, তাই হয়তো আমি এমনটা ভাবছি। আসলে ও আমাকে সন্দেহ করবে কেন, ও তো কিছু জানেই না। তারপর থেকে এই দিনের বেলায় নানা বাড়িতে ঘুরতে লাগলাম, আর রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তখন আমি আমার মামাতো ভাইয়ের সাইকেল নিয়ে চলে যাই আনুশকার কাছে। সেখানে গিয়ে সারা রাত তার সাথে গল্প করি। এটা ছিল আমার প্রত্যেক রাতের রুটিন। তারপর থেকে মাঝরাতে আমি চলে আসতাম, কোনো ভয় পেতাম না। সেদিনের পর থেকে আমার মধ্যে ভয় জিনিসটা আর ছিল না, সবসময় শুধু আনুশকার মুখটাই আমার চোখে ভাসতো। এভাবেই রাতের পর রাত গল্প করতে করতে আমাদের মধ্যে অনেক সখ্যতা হয়ে গেল। এক রাতে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাবও দিয়েছিলাম, তবে সে আমাকে ফিরিয়ে দেয়। তারপর এ নিয়ে আমি আর কোনো কথা বলিনি, যদিও বুকে নিয়ে চুমু খেয়েছিলাম অনেকবার। এভাবেই চলতে থাকলো। আমরা এত কিছু করছি, কিন্তু আনুশকার দাদি এইগুলো কিছুই জানতো না। সে সবসময় বিভোর ঘুমে নিমজ্জিত থাকতো। আস্তে আস্তে আমার ছুটি শেষ হয়ে যাচ্ছিল, এবার চলে যাওয়ার পালা। আনুশকাকে একদিন আমি বললাম, আমি তোমাকে বিয়ে করে একবারে ঢাকায় যেতে চাই, তোমাকে রেখে আমি যেতে পারবো না। আমি ভেবেছিলাম এমন কথা শুনে আনুশকা অনেক খুশি হবে, তবে কোনো খুশি হলো না, সে মন বেজার করে রইল। এটা দেখার পর আমি অনেক কষ্ট পেলাম। যাই হোক, সকাল হয়ে যাচ্ছিল, মানুষ দেখে ফেলবে, তাই তাড়াহুড়া করে সেদিন সেখান থেকে চলে আসি। তারপরে দিন রাতে সবাই ঘুমিয়ে গেছে। আমি আনুশকার সাথে দেখা করতে বের হবো, ঠিক সেই সময় পেছন থেকে আমাকে কে যেন টেনে ধরলো। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি আমার সেই মামাতো বোন। সে আমাকে বলতেছে, ভাইয়া তুমি প্রতি রাতে কোথায় যাও? আজকে আমাকে বলতেই হবে। আমি কয়েকদিন খেয়াল করেছি, এতদিন কিছু বলিনি, তবে আজকে তোমাকে বলতেই হবে। আজকে আমি আর এমনি এমনি ছাড়ছি না। আমি তখন তাকে বললাম, তোকে কেন বলবো? তখন সে মাথা নিচু করে বলল, তুমি হয়তো জানো না আমি তোমাকে ভীষণ পছন্দ করি। তারপর আমি তাকে বললাম, আমাকে পছন্দ করে কোনো লাভ নেই, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, শোন সেই মেয়ের সাথে আমি দেখা করতে যাই। আমি তখন তাকে সমস্ত ঘটনা খুলে বললাম, আর বললাম তুই যেভাবেই হোক নানিকে ম্যানেজ করে দেখ, কালকে আমি নানিকে সাথে করে নিয়ে আনুশকাদের বাড়িতে যাব। আমার কথা শুনে মামাতো বোন যা বললো তা শুনে তো আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম। ও বলল, তুমি যে রাতে এসেছিলে সে রাতে তো কোনো বৃষ্টি হয়নি, আর এটা তো আষাঢ় মাস নয়,
এটা হলো চৈত্র মাস। ওর কথা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন সকালবেলা আমার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার সাথে সাথে আমি আমার মামাতো বোনকে সমস্ত ঘটনা খুলে বলতে বলি। তখন ও যা বলে সেগুলো শোনার পর আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। ওই এলাকায় নাকি আনুষ্কা নামের কলেজ পড়ুয়া একটা মেয়ে ছিল। সে একটা ছেলেকে ভালোবাসতো। এক রাতে তারা ভালোবাসার মানুষ দুজন মিলে বৃষ্টিতে ভিজে। বৃষ্টিতে ভেজার পর মেয়েটার প্রচন্ড ঠান্ডা লেগে যায়, আর সেই ঠান্ডা থেকে 3 দিন পর মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পর যে ছেলেটা মেয়েটাকে ভালোবাসতো, ভালোবাসার মানুষ হারানোর শোকে ছেলেটাও পাগল হয়ে যায়। আর তার বৃদ্ধ দাদি তার নাতিনকে হারানোর শোকে 3 মাস পরেই মারা যায়। তার বাবা ঢাকাতেই থাকতো, তবে মা ও মেয়ে মারা যাওয়ার পরে আর কখনোই গ্রামে আসেন না। আমার মামাতো বোনের মুখে এমন কথা শুনে আমার বিশ্বাস হচ্ছিল না। তারপর আমি দৌড়ে চলে যাই সেখানে যাওয়ার পর যা দেখি তা দেখার জন্য আমিও প্রস্তুত ছিলাম না। সেখানে গিয়ে দেখি সেখানে কোনো বাড়িঘর কিচ্ছু নেই। সেখানে একসাথে 2টা কবর, একটা নাকি আনুষ্কার, আরেকটা নাকি তার দাদির। পাশে আরেকটি কবর আছে, যেই কবরটাকে দেখিয়ে আনুষ্কা বলেছিল ওইটা আমার মায়ের কবর। আমি তখন হতবাক হয়ে গিয়েছিলাম। ঠিক তখনই দূর থেকে একটা অদ্ভুত পাখির আওয়াজ আসলো, আর সেই আওয়াজটা শুনে আমি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যাই। তারপর ওই এলাকার মানুষ আমাকে সুস্থ করে আমাকে নানি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। ওই এলাকার অনেকেই নাকি বৃষ্টির সময় ওই মেয়েটাকে ভিজতে দেখেছে। রাতে যাওয়া তো দূরের কথা, ওখানে ওই এলাকার মানুষ দিনেও কখনো যায় না। তারপর দীর্ঘদিন আমি মানসিক হসপিটালে ভর্তি ছিলাম। এখন মোটামুটি সুস্থ, তবে অন্ধকার দেখলে এখনো ভয় লাগে। ডক্টর বলে দিয়েছে আমি যেন একা একা অন্ধকারে কখনোই না থাকি, সব সময় আমার পাশে কেউ একজন থাকতে হবে। এই গল্পটা কতটা বাস্তব তা আমি জানি না, তবে যিনি লিখেছেন তিনি এটাকে 100% সত্যি বলে দাবি করেছেন। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, মানুষ মৃত্যুর পর কখনোই ফিরে আসতে পারে না, তবে কখনো কখনো অবঘাতে মানুষ মারা গেলে সেখানে জিনেরা ওই মানুষের রূপ ধরে ঘুরে বেড়ায়, মানুষকে ভয় দেখিয়ে থাকে। একটা সময় জিনপরীরা মানুষের প্রেমে পড়তো, তা আমি মুরব্বীদের কাছে শুনেছিলাম বহুবার।